Gauss divergence theorem. Gauss divergence theorem যেটা বলছে for a closed surface, আমরা যদি একটা closed surface নেই, যেটা 3D তে আমরা যদি একটা closed surface নেই, তাহলে আমরা একটা ভলিউম পাবো। তো গস ডাইভারজেন্স থিওরেম বলছে যে এ একটা ভেক্টর ফাংশন অফ পজিশন উইথ কন্টিনিউয়াস ডেরিভেটিভ। এখন সেই ভেক্টর ফাংশনটা কি, যে আমাদের এই ক্লোজ সারফেস, যেমন আমাদের যে রুমটাতে আমরা বসে আছি, এটা কিন্তু 6টা ক্লোজ সারফেস, কিন্তু ভলিউম একটা। তাহলে আমরা একটা ফুটবল একটা ক্লোজ সারফেস, ভলিউম একটা। একটা সিলিন্ডার একটা ক্লোজ সারফেস, 3টা সারফেস কিন্তু ভলিউম একটা। তাহলে এই সারফেস এবং ভলিউমের ভিতরে যদি একটা ভেক্টর ফাংশন যদি তার ডেরিভেটিভ সহ কন্টিনিউয়াস হয়, তাহলে বলা হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন লেফট হ্যান্ড সাইডে কার জন্য, ফর ডাইভারজেন্স অফ ভেক্টর ফাংশন উইল বি ইকুয়াল টু নর্মাল সারফেস ইন্টিগ্রালের সমান। যে তাহলে নর্মাল 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 সারফেস ইন্টিগ্রেশনের সমান। তাহলে এটা হচ্ছে একটা রিলেশনশিপ বিটুইন ভলিউম ইন্টিগ্রাল অ্যান্ড ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, নর্মাল সারফেস ইন্টিগ্রাল। এখন আমরা কি করতে পারি, আমরা যদি বলি যে কোশ্চেন নাম্বার 17 যে ইভালুয়েট নর্মাল সারফেস ইন্টিগ্রাল, তাহলে এই গস ডাইভারজেন্স থিওরেমের উপকারটা কি পেতে পারি, আমরা একটু কোশ্চেন নাম্বার 17টা সলভ করি, যে এটার আমাদের এটা শিখলে আমাদের লাভ কি। কোশ্চেন নাম্বার 17-এ তুমি দেখো যে আমাদের এখানে সারফেসটা কি, আমরা যদি দেখি এখানে আমাদের সারফেসটা হচ্ছে একটা কিউব, যেটা হচ্ছে x = 0, তার মানে হচ্ছে আমাদের YZ প্লেন, তার মানে YZ প্লেন আমাদের সামনের দেয়ালটা, x = 1, তার মানে এই প্লেনের প্যারালাল পিছনের দেয়ালটা। তাহলে আমরা যদি এটাকে ড্র করতে চাই, তাহলে x = 1, y = 1 আর z = 1 দিয়ে আমরা একটা ভলিউম আঁকতে চাচ্ছি। আমরা যদি ভলিউমটাকে এখানে আঁকি, তুমি দেখো যে আমরা যদি এখানে আঁকি তাহলে আমাদের রুমটাকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই রুমে 6টা দেয়াল থাকে না? জি স্যার। ওকে, তা এখন আমি এই 6টা দেয়াল, তাহলে x = 0, 1 নাম্বার দেয়ালটা কোনটা হবে, নিশ্চয়ই এই YZ প্লেন, মানে পিছনের দেয়ালটা YZ প্লেন, তাই না? আর x = 1, তার মানে এই YZ প্লেনের প্যারালাল একটা দেয়াল, এটা 2 নাম্বার সারফেস। আর y = 0 কোন সারফেসটা বলো দেখি? XZ প্লেন। ZX প্লেন বলবে, XZ না, ZX প্লেন, তার মানে এটা হচ্ছে 3 নাম্বার সারফেসটা। y = 1 এর প্যারালাল, মানে এদিকের সারফেসটা 4 নাম্বার সারফেসটা। আর z = 0 কোন প্লেনটা বলো দেখি, ফ্লোরটা না ছাদটা বলো দেখি, ফ্লোর না ছাদ, z = 0 ফ্লোরটা হবে, ফ্লোরটা, তার মানে এটা হচ্ছে 5 নাম্বার সারফেস। আর z = 6 হচ্ছে আমাদের ছাদ, তাই না? তাহলে এই 6টা সারফেস। এখন মনে করো যে এটা হচ্ছে আমাদের রুমের ভিতরের বাতাস, বাতাসের বেগ,
ভেলোসিটি অফ দ্য এয়ার। আমাদের রুমে বাতাস আছে কিনা? জি স্যার আছে। ওকে, এখন এই যে রুমের ভিতরে যে বাতাসটা, সেই ফাংশনটা, এখন যদি আমি বলি যে অরিজিনে মানে 0, 0, 0-তে বাতাসটা কত, বাতাসের বেগ কত, তখন তুমি বলবে যে 0, 0, 0-তে হচ্ছে 0I মাইনাস 0J প্লাস 0K, তার মানে অরিজিনে বাতাসটা শূন্য। ওকে, এইভাবে আমি যদি বলি যে 1, 1, 1 পয়েন্টে বাতাসের বেগ কত, তাহলে তুমি বের করতে পারবে 1, 1, 1। কিভাবে? এক্স এর জায়গায় 1, জেড এর জায়গায় 1 ইন্টু আই, তারপরে মাইনাস 1 ইন্টু জে, 1² ইন্টু জে প্লাস 1 ইন্টু 1 ইন্টু কে। তার মানে আমি যদি বলি যে 4I মাইনাস জে প্লাস কে, তার মানে 1, 1, 1 এই পয়েন্টে আমার বাতাসের বেগ হচ্ছে কত? 4 মাইনাস জে প্লাস কে। এইভাবে আমি যতগুলি পয়েন্ট দিব এই ফাংশনের ভিতরে দিলে প্রত্যেকটা পয়েন্টে বাতাসের বেগ পাবো না? জি স্যার। ওকে, তাহলে বাতাসের বেগ যদি থাকে, ভিতরে বাতাসের যদি বেগ থাকে, তাহলে প্রত্যেকটা দেয়ালের উপরে চাপ দিবে কিনা বাতাসটা? স্যার দিবে। দিবে। তাহলে আমি বলছি যে প্রত্যেকটা দেয়ালের উপরে চাপ দিচ্ছে বাতাসটা, ভিতরে বাতাসটা যেমন বেলুন ভিতর থেকে সারফেসের উপরে প্রেসার দেয়, তাই না? জি স্যার। ওকে, তা আমি বললাম যে এটা যদি আমার রুমটা যদি একটা বেলুন হয় আর ভিতরে যদি বাতাস থাকে, বাতাসের বেগ যদি এরকম থাকে, তাহলে কি পরিমাণ চাপ দিচ্ছে প্রত্যেকটা সবগুলি দেয়ালে? তাহলে সবগুলি দেয়ালে কি পরিমাণ চাপ দিচ্ছে? তাহলে সবগুলো দেয়ালে দেয়ালে সর্বমোট চাপ, সর্বমোট চাপ কত সেটা চাচ্ছি। এটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু ফ্লাক্স অফ দ্য বাতাস টু অল সারফেসেস, সবগুলি দেয়ালে কি পরিমাণ বাতাস দিচ্ছে। তাহলে আমি কি করব, যে প্রত্যেকটা দেয়ালে বাতাসের চাপ ইয়ে করব। তাহলে আমি যদি বলি যে প্রথম দেয়াল S1, তাহলে আমি বলবো যে F.N1 DS1। আর বলবো কি, দ্বিতীয় দেয়ালে বাতাসের চাপ আমি কি বলবো, যে দ্বিতীয় বাতাস কিন্তু চাপ দিবে নর্মাল ডিরেকশনে, তাহলে দ্বিতীয় দেয়ালে F.N2 DS2। তৃতীয় দেয়ালে S3 F.N3 DS3। চতুর্থ দেয়ালে বাতাসের চাপ S4 F.N4 DS4। পঞ্চম দেয়ালে বাতাসের চাপ S5 F.N5 DS5। আর ষষ্ঠ দেয়ালে বাতাসের চাপ S6 F.N6 DS6। তাহলে আমি যদি সবগুলি দেয়ালে বাতাসের চাপ মেজার করতে চাই, তাহলে আমাকে এই 6টা সারফেস ইন্টিগ্রাল করতে হবে না? জি স্যার। ওকে, নিয়ম অনুযায়ী 6টা সারফেস ইন্টিগ্রাল। এখন 6টা সারফেস ইন্টিগ্রালকে আমি সর্বমোট একটা সারফেস ধরছি, F সমান হচ্ছে আমার S1 S2 S3 S4 S5 S6। তো 6টা দেয়ালে যোগ করে আমি যেটা পাবো সেটাকে বলবো আমি F.N DS। ওকে, এটা সবগুলি যোগফলকে আমি এটা লিখতে পারি। জি স্যার। ওকে, তাহলে আমি বললাম যে হ্যাঁ, তাহলে আমার আইনত সবগুলি দেয়ালে ফ্লাক্স যদি বের করতে চাই সবগুলি দেয়ালের জন্য আমার হবে এটা সারফেস ইন্টিগ্রেশন ফর অল। এখন আমি এটাকে ক্যালকুলেট করতে চাচ্ছি, তাহলে আমাকে 6টা সারফেস ইন্টিগ্রেশন করতে হবে। তো 6টা সারফেস ইন্টিগ্রেশনের জন্য তোমার খাতার মধ্যে পাতা লাগবে, পেজ লাগবে কয়টা? 1 2 3 4 5 6টা পেজ লাগবে। ঠিক আছে, 6টা পেজ লাগবে তোমার সারফেস ইন্টিগ্রেশন 6টা ক্যালকুলেশন করতে গিয়ে
6টা ইউনিট ভেক্টর লাগবে, নর্মাল ভেক্টর, 6টার এলিমেন্টারি সারফেস লাগবে, 6টার লিমিট লাগবে, সুতরাং 6 পাতা ক্যালকুলেশন করতে হবে। এখন তুমি যদি ক্লেভার হও তাহলে তুমি গজ সাহেবের মতামত নিতে পারো। তো গজ সাহেব যে মতামতটা দিলেন সেই মতামতটার নাম হচ্ছে গজ ডাইভারজেন্স থিওরাম। তো গজ সাহেব বললেন যে হ্যাঁ, যদি বাতাসের বেগ রুমের ভিতরে কন্টিনিউয়াস হয় এবং ডিফারেন্সিয়েবল হয়, ডিফারেন্সিয়েবল হওয়া মানে কি, যে বাতাস যদি উল্টাপাল্টা না হয় তাহলে তোমার 6টা সারফেস ইন্টিগ্রেশন করার দরকার নাই। তুমি তার পরিবর্তে এই 6টা সারফেস ইন্টিগ্রেশনের পরিবর্তে একটা ভলিউম ইন্টিগ্রেশন দিয়ে তুমি পুরোটা ক্যালকুলেশন করে ফেলতে পারবে। এখানে এ মানে হচ্ছে আমার ক্যাপিটাল এফ, তাই না? আমার অঙ্কের ক্যাপিটাল এফ মানে হচ্ছে ভেক্টর ফাংশন, তাই না? তাহলে গজ ডাইভারজেন্স থিওরামের কথা অনুযায়ী, অ্যাকর্ডিং টু গজ ডাইভারজেন্স থিওরাম, তাহলে আমি এই 6টা সারফেস ইন্টিগ্রেশন না করে আমি ওনার কথা অনুযায়ী 6টা সারফেস দিয়ে আমার ভলিউম কয়টা হলো? ভলিউম কয়টা হলো বলো? একটা। একটা ভলিউম ইন্টিগ্রেশন দিয়ে আমি 6 পাতা ক্যালকুলেশন না করে 1 পাতা ক্যালকুলেশন করে আমি বের হয়ে চলে আসতে পারবো। সুতরাং গজ ডাইভারজেন্স থিওরামের কথা অনুযায়ী আমাকে দেখতে হবে শুধুমাত্র আমার যে ভেক্টর ফাংশনটা যেটা বাতাসের বেগ দিচ্ছে এই ভেক্টর ফাংশনটা ভালো ফাংশন কিনা। তা আমার বাতাসের বেগ ফাংশনটা যেটা ভেক্টর ফাংশন সেটা দেখি আমার কি আছে এই প্রবলেমের জন্য। 4xzi মাইনাস ওয়াই স্কোয়ার জে প্লাস ওয়াই জেড কে। এখন বলো তো এই ফাংশনটা প্রত্যেকটা তো স্কেলার ফাংশন, এই ফাংশনটা ভালো ফাংশন কিনা, এই ফাংশনটা কি এক্স ওয়াই জেড কোনো ভ্যালুর জন্য কি আনডিফাইন্ড হয়? না স্যার। এটা ডেরিভেটিভ বের করা যাবে যে এক্স এর রেসপেক্টে ওয়াই রেসপেক্টে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যাবে না এটা? জি স্যার। এই ফাংশনটাও তো ভালো, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। এই ফাংশনটাও তো ভালো, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। তার মানে আমার রুমে যে বাতাসটা আছে এইটা ঝড়ো বাতাস না, এটা টার্বুলেন্ট ফ্লো না, টার্বুলেন্ট বাতাস না, ঘূর্ণিঝড় না। আমার রুমে এই মুহূর্তে কি ঘূর্ণিঝড় আছে? না স্যার। না। সুতরাং আমার রুমে যদি ঘূর্ণিঝড় না থাকে বলা হলো যে আমার এই ফাংশনটা ভালো। তো ম্যাথমেটিক্যালি ভালো কিভাবে বলবো? যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস এবং ডেরিভেটিভ থাকে, কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হয়, তাকে আমরা ভালো বলি। যেটা যেটা ঘূর্ণিঝড় না, যেমন টর্নেডো, টর্নেডো কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল হয় কি? সব জায়গাতে কি ভালো ব্যবহার করে সে? না স্যার। না। তাহলে আমরা এটা কিন্তু গজ ডাইভারজেন্সের কথা অনুযায়ী আমরা কি করব? আমরা এইটার এই ফাংশনের ডাইভারজেন্স নিব। এখন আমি এই ফাংশনের ডাইভারজেন্স নিই। তাহলে ডাইভারজেন্সটা আমরা কিভাবে নিব দেখো, যে ডাইভারজেন্স অফ এফ। দ্য ডাইভারজেন্স অফ এফ বের করার নিয়ম কি? ডেল F1 বাই ডেল এক্স প্লাস ডেল F2 বাই ডেল ওয়াই প্লাস ডেল F3 বাই ডেল জেড। তাহলে এখানে আমার এটা F1 না, এটা F1 না? জি স্যার। আচ্ছা, তাকে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করলে কত আসবে বলো তো? ডেল F1 বাই ডেল এক্স কত আসবে বলো দেখি? 4z। 4z। তাহলে আমি এইখান থেকে পাচ্ছি 4z। এখানে ডেল F2 বাই ডেল ওয়াই কত আসবে? 2y মাইনাস মাইনাস 2y। 2y। ওকে। আর ডেল F3 বাই ডেল জেড কত আসবে বলো? 1 y আসবে খালি। শুধু ওয়াই। ওকে। তাহলে আমি এইটার পরিবর্তে কি পেলাম? 4z মাইনাস 2y প্লাস ওয়াই, তার মানে 4z মাইনাস ওয়াই। তাহলে আমার এই ফাংশনটা কত পেলাম? 4z মাইনাস ওয়াই। ঠিক আছে? 4z মাইনাস ওয়াই, তাই পেলাম না? জি স্যার। ওকে। এখন আমি এইখানে বসিয়ে দেব, এখানে আমি বসিয়ে দেব কত? 4z মাইনাস ওয়াই, এটা বসিয়ে দিলাম। ওকে।
এখন আমি কি করব দেখো, আমি লিমিট নিব। তো লিমিট নেওয়ার আগে আমি একটু জায়গা নিচ্ছি, আমার এইটা আমি নিচ্ছি। তাহলে আমি এটুকু চলে আসলাম। এখন আমি কি করব দেখো, এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা আমি এখানে করি। তাহলে আমার ট্রিপল ইন্টিগ্রেশন 4z মাইনাস ওয়াই ডিভি মানে হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, তাই না? এখন ট্রিপল ইন্টিগ্রেশনের লিমিট নেওয়ার নিয়ম কি? লিমিট, একটা লিমিট নিব আমি পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট থেকে পয়েন্ট। আরেকটা লিমিট নিব আমি লাইন থেকে লাইন, লাইন থেকে লাইন। আরেকটা লিমিট নেব আমি প্লেন থেকে প্লেন, আরেকটা লিমিট নেব আমি প্লেন থেকে প্লেন। ওকে, এখন তুমি দেখো তো তোমার ফ্লোরের মধ্যে তোমার এক্স এর লিমিট যদি পয়েন্ট টু পয়েন্ট নাও, আর তোমার রুমটা যদি কিউবিক শেপ হয়, তাহলে এক্স এর লিমিট 0 থেকে কত নিবা বলো তো? পয়েন্ট থেকে পয়েন্ট, এক কোণা দিয়ে শুরু করলাম, 0 to 1. 0 to 1। তাহলে আমি এক্স এর লিমিট নিব পয়েন্ট টু পয়েন্ট, 0 to 1। ওয়াই লিমিট নিব আমি এই লাইন থেকে, আমি যদি কভার করতে চাই, কার্পেট বিছাতে চাই, তাহলে এই লাইন থেকে এই লাইন, এই লাইনের ইকুয়েশন কত, এই লাইনের ইকুয়েশন কত ফ্লোরের উপরে বলো? প্রথম লাইনের Y equal to 0. y equals to 0 আর Y equal to 1. y equals to 1, এটা কিন্তু লাইন। ওকে, আর জেড এর লিমিট নিব, এই ফ্লোরটাকে আমি উপরে উঠাবো আস্তে আস্তে। অনেক লিফট আছে না উপরে উঠে, ফ্লোরটা অনেক লিফট না, সব লিফটই তো উপরে উঠে, তাই না? তাহলে এটা লিফটের ফ্লোর, তাকে উপরে তুলবো। তাহলে নিচের তুমি যেখানে দাঁড়াও সেটা কত? লিফটের 0। সেই ফ্লোরের ইকুয়েশন কি? জেড ইকুয়ালস টু 0 না 3D তে? জি স্যার। আর লিফটের ছাদের ইকুয়েশন কি? জেড ইকুয়ালস টু 1 জেড ইকুয়ালস টু 1। তাহলে কিন্তু দেখো, এরা কনস্ট্যান্ট হলেও কিন্তু এরা কিন্তু তিন ধরনের কনস্ট্যান্ট। প্রথমটা হচ্ছে আমার কি? প্রথমটা হচ্ছে পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে, দ্বিতীয়টা লাইনকে রিপ্রেজেন্ট করছে, তৃতীয় লিমিটটা আমার প্লেনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে কি আমি পুরো ভলিউমটাকে কভার করলাম না? এলিমেন্টারি ভলিউম লিফটটাকে। ওকে, এখন আমি কি করব? এখন আমি কার রেসপেক্টে আগে ইন্টিগ্রেট করব? যার লিমিট প্লেন টু প্লেন, তার মানে কার রেসপেক্টে আগে ইন্টিগ্রেট করব? জেড এর রেসপেক্টে, মনে থাকবে? জি স্যার। ওকে, তারপরে আমি যার লিমিট লাইন টু লাইন, তার রেসপেক্টে আমি ইন্টিগ্রেট করব। তার মানে আমার এটা আগে, এটা পরে, প্লেন টু প্লেন আগে, লাইন টু লাইন পরে, আর পয়েন্ট টু পয়েন্ট সবার শেষে। মনে থাকবে? নিয়ম হচ্ছে এটা। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমি তোমাকে অঙ্কটা করে দিচ্ছি। অঙ্কটা করে দিচ্ছি। তাহলে যেহেতু আমি প্রথমে আমি ইন্টিগ্রেট করব প্লেন টু প্লেন, তার মানে জেড এর রেসপেক্টে, তাহলে আমার কত আসবে? এক্স আর ওয়াই কে আমি লিখে রাখি 0 থেকে 1, ওয়াই সমান হচ্ছে 0 থেকে 1, আর আমি জেড এরটা করব। তার মানে ডিএক্স ডিওয়াই থাকবে, আমি জেড এরটা লিমিট ইয়ে করব। তাহলে আমি দেখো এখানে কি আসছে, 4 ইন্টু জেড স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই জেড। এখানে আমার আপার লিমিট আর লোয়ার লিমিট হবে 0 to 1। এখন আমি জেড এর লিমিটটা বসাবো। তাহলে আপার লিমিট কি বসাবো এখানে? জেড এর পরিবর্তে 1 1, আর লোয়ার লিমিট কত বসাবো? 0 0। তাহলে আপার লিমিট 1 বসালে তাহলে আমি এখান থেকে কি পাই দেখো, এখানে করছি আমি। তাহলে এক্স এর লিমিট হবে 0 থেকে 1, ওয়াই লিমিট হবে আমার 0 থেকে 1, আর আমি আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পরে আমি যেটা পাবো সেটা আমি একবারে লিখি, তোমার যদি প্রবলেম না থাকে। এখানে 2 2 কেটে দিলাম, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু 1, আর বাকি তো সব 0 হয়ে যাবে নাকি? মাইনাস 0, 0 বসালে 0 হয়ে যাবে না? জি স্যার। ওকে, তাহলে আমার কত পাবো? 2 মাইনাস ওয়াই পাবো না ওভারঅল? জি স্যার। ওকে, তাহলে আমি জেডেরটা সেরে ফেললাম। তাহলে এখানে আমি ফাংশন কি পাবো? আমি লিখছি ফাংশন আমি পাবো জেডের লিমিট বসানোর পরে 2 মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই। ঠিক আছে?
ঠিক আছে? Yes, sir. ওকে, এখন আমি কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করব বলো? Sir, y. ওয়াই রেসপেক্টে। তাহলে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমি কি পাই দেখো, দ্যাট ইজ ইকুয়াল টু, আমি লিখছি তাহলে এক্স এর লিমিটটা আমি লিখবো 0 থেকে 1, আর ওয়াইটাকে ইন্টিগ্রেশন করব ডিএক্স রেখে দিলাম। এখন দেখো তুমি 2y Y minus y square by 2. 2, আর আপার লিমিট লোয়ার লিমিট 0 থেকে 1। এখন আমি y এর মান বসালে কত পাবো? 2 মাইনাস হাফ। 2 minus half. 2 মাইনাস হাফ মানে কি বলো? 3/2. So 3 by 2. আচ্ছা, তাহলে আমি এখানে একটা ইন্টিগ্রেশন তুলে দিয়ে আমি এখানে রেজাল্টটা লিখছি। ওকে, তাহলে আমি পাচ্ছি 3/2 dx, তাই না? এখন আমার এটাকে ইন্টিগ্রেট করলে 3/2 x, x এর লিমিট 0 to 1, তাহলে আমার রেজাল্ট কত আসবে? 3/2। 3 by 2. ওকে, তাহলে আমার রুমের মধ্যে প্রত্যেকটা দেয়ালে সর্বমোট চাপের পরিমাণ, যেটাকে আমি বলছি ফ্লাক্স অফ দ্য এয়ার, সর্বমোট চাপের পরিমাণ 3/2। তাহলে তুমি 6টা সারফেস ইন্টিগ্রেশন না করে তুমি কি পেলে? রেজাল্ট পেয়ে গেলে না? জি স্যার। ওকে, তাহলে বুঝতে পারছো যে গস ডাইভারজেন্স থিওরেম আমরা কেন ব্যবহার করব, কেন আমাদের দরকার? জি স্যার। ওকে, তাহলে এটা গেল এক ধরনের কোশ্চেন, যে তুমি আসলে যদি পরীক্ষার সময় আমি যদি তোমাকে এই প্রবলেমটা দেই, তুমি যদি 6টা সারফেস ইন্টিগ্রেশন করো, তাহলে 3 ঘন্টার মধ্যে তুমি হয়তো 45 মিনিট নষ্ট করে ফেলবে একটা অঙ্ক করতে গিয়ে, আর তোমার বন্ধু যে তোমার এই গস ডাইভারজেন্স থিওরেম ব্যবহার করবে, সে হয়তো 10 মিনিটে অঙ্কটা শেষ করে ফেলবে, তাহলে তার 30 মিনিট বেঁচে যাবে না মোটামুটি? জি স্যার। ওকে, তাহলে তুমি চিন্তা করে দেখো যে তুমি চালাক হবা নাকি ইয়া হবা। এখন আসি আমরা যে ভেরিফাই গস ডাইভারজেন্স থিওরেম আমরা কি করতে পারি। ভেরিফিকেশনে তো তোমাদের আমি বলেছিলাম যে ভেরিফিকেশনে কি করতে হয়, তারপরে এই প্রবলেমটা আবার ফর্মালি করে দিচ্ছি। এটা আরেকটা প্রবলেম, যেটা হচ্ছে ভেরিফিকেশন, এটা আমরা দিয়ে থাকি যে পরীক্ষাতে দেই, ভেরিফাই দ্য গস ডাইভারজেন্স থিওরেম, গস divergence theorem for this vector function over the region bounded by 3টা surface। তাহলে 3টা সারফেস তুমি বুঝতেই পারছো যে প্রথমটা হচ্ছে একটা সার্কেল, যে সার্কেলটাকে তুমি নিচে থেকে উপরের দিকে তুলবে, তাহলে কি পাবে তুমি? এই 3টা সারফেস দিয়ে তুমি কি পাচ্ছ? একটা সিলিন্ডার, তাই না? এরকম সিলিন্ডার দেখেছো না তোমরা? জি স্যার। ওকে, এখন এটা মনে করো কোকের ক্যান। ওকে, কোকের ক্যানের ভিতরে তোমার এরকম একটা ফাংশন কাজ করছে। কিভাবে? তুমি কোকের ক্যান নেওয়ার পরে একটু ঝাঁকানি দাও না, ঝাঁকানি দাও, ঝাঁকানি দাও, একটু ঝাঁকানি দিলে তার দেয়ালের মধ্যে চাপ সৃষ্টি হবে না? অথবা ইন্টারনাল কোকের ক্যানের ভিতরে ইন্টারনাল একটা প্রেসার থাকে না, ডিউ টু কোক কেমিক্যাল অ্যাকশন, একটা প্রেসার ক্রিয়েট থাকে না, যেটা তোমার ওই যে মুখটা খুললে একটা ফুস করে আওয়াজ হয়? জি স্যার। ওকে, তাহলে এই প্রেসারটা কিন্তু মুখের মধ্যে দেখলেও এই প্রেসারটা যখন বন্ধ থাকে কোকটা, তখন কিন্তু এই ফোর্সটা কিন্তু চারিদিকে দেয়ালে কাজ করে না? জি স্যার। ওকে, এখন দেখো এই কোকের ক্যানের ভিতরে কয়টা সারফেস বলো তো? 3টা সারফেস। 3টা। নিচেরটা ধরলাম S1, উপরেরটা ধরলাম S2, আর বাঁকা সারফেস কার্ভ সারফেস যেটা, সেটার নাম দিলাম S3। ওকে, তো ভেরিফাইতে তুমি কি করবে? ভেরিফাইতে তুমি
গস ডাইভারজেন্স থিওরামের তুমি কি করবে, ওভার দ্য হোল সারফেস নর্মাল সারফেস ইন্টিগ্রেশন সমান এই ভলিউম ইন্টিগ্রেশন, এটা তুমি বের করবে। ওকে, এটা তুমি বের করবে ডি ভি। এখানে আমার এফ না, এখানে আমার দেয়া আছে এ। ওকে, এ দেয়া আছে, ভেক্টর ফাংশনের নাম দেয়া আছে এ। তাহলে নর্মাল সারফেস ইন্টিগ্রেশন আর ভলিউম ইন্টিগ্রেশন সমান বের করবে। তাহলে তুমি কিভাবে শুরু করবে, প্রথমে তুমি শুরু করবে লেফট হ্যান্ড সাইড দিয়ে। তো ভেরিফিকেশনে তুমি লেফট হ্যান্ড সাইড, ভেরিফিকেশনের নিয়ম হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে তোমার, পুরো ক্লোজ সারফেসের জন্য, পুরো ক্লোজ সারফেসের জন্য আমার এ ডট এন, এ ডট এন ডিএস এটা। তাহলে এখানে আমার সারফেস কয়টা, আমার সারফেস আসলে এখানে তিনটা। তাহলে S1 S2 S3 তিনটা সারফেস। তো তিনটা সারফেসের জন্য আমি এটাকে ভাগ করব 3 ভাগ। তাহলে আমি প্রথমে S1 এর জন্য লিখবো a ডট n1 ds1, আর দ্বিতীয় সারফেসের জন্য আমি লিখবো S2 a ডট n2 ds2, আর তৃতীয় সারফেসের জন্য আমি লিখবো S3 a ডট n3 ds3। এভাবে আমাকে ভাগ করে নিতে হবে। দেখো উপরেরটাতে কিন্তু একটা ক্লোজ চিহ্ন দিয়েছিলাম, কারণ একটা সারফেস S মানে কিন্তু ক্লোজ সারফেস ছিল, কিন্তু S1 S2 S3 তারা কি ক্লোজ সারফেস? জি স্যার। না, তারা ওপেন। কারণ তলাটা দেখো, তলা একটা সারফেস, তলাটা কি কোনো ক্লোজড, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি শুধু একটা সারফেস দিয়ে, তলার সারফেস দিয়ে কি কোনো ভলিউম হচ্ছে না স্যার। না, সুতরাং সেই সারফেসই ক্লোজ যেটা দিয়ে ভলিউম তৈরি হয়। তাহলে কোকের ক্যানকে যদি তুমি 3 ভাগ করো, উপরের সারফেস এটাকে যদি তুমি নিচের সারফেসটাকে আলাদা করে ফেলো, উপরের সারফেসকে আলাদা করে ফেলো, বা এই যে ডান দিকের যে বাঁকা সারফেসটাকে আলাদা করো, তারা কি ইন্ডিভিজুয়ালি কোনো ভলিউম তৈরি করে আলাদা আলাদা ভাবে? না স্যার। না। সুতরাং S1 নিজে ওপেন, S2 নিজে ওপেন, S3, কিন্তু তিনটার কম্বিনেশন হচ্ছে ক্লোজ S। ঠিক আছে, তাহলে আমরা তিনটা সারফেস। এখন আমরা তুমি কি করবে, N1 বের করবে। তাহলে S1 যদি এটা হয় যার ইকুয়েশন হচ্ছে z সমান 0, তাহলে N1 এর ভ্যালু কত হবে বলো, N1 টা কি হবে বলো, দেখে বলো তো N1 টা কি হবে, দেখে বোঝা যায়? N1 এর ডিরেকশন আর z এর ডিরেকশন কি? সেম স্যার। সেম, কিন্তু উল্টো দিক না, অপোজিট। অপোজিট। তো z ডিরেকশনে ইউনিট ভেক্টর কত বলো তো? কে স্যার, কে। কে। তাহলে N1 কত হবে? কে হবে, মাইনাস কে। মাইনাস কে, ভেরি গুড। তাহলে N1 আমি পেয়ে গেলাম, N1 টা হবে আমার মাইনাস কে। ওকে, N1 হবে আমার মাইনাস কে। এখন আসি আমরা N2 তে। N2 হচ্ছে তোমার উপরের দিকে, N2 উপরের দিকে, বলো N2 কত হবে? স্যার কে হবে। প্লাস কে, ভেরি গুড। এই তো তুমি দেখে ম্যাচুরিটি ডেভেলপ করছে, দেখে বোঝা যায়। তাহলে N2 হবে প্লাস কে, প্লাস কে। আচ্ছা, N2 হয়ে গেল, N1 হয়ে গেল। এখন এই যে সারফেসটা, এটা কি XY প্লেনের উপরে না? জি স্যার। তাহলে এইখানে ছোট একটা টাইলস কি হবে, dx dy হবে না? জি স্যার। তাহলে ds1 কত হবে, ds1 কত হবে বলো, dx dy। জি স্যার। আর ds2 কিন্তু নিচেরটা সেমই হবে। সেম হবে, তাহলে এটাও হবে আমার dx dy, তাই না? এখন আমি দেখি নিচের সারফেসটা 2D তে যদি আমি আঁকি, নিচের সারফেসটা 2D তে, 2D তে এটা একটা সার্কুলার সিডি না? জি স্যার। তার ইকুয়েশন কি, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2 স্কয়ার। জি স্যার। এখন আমাকে বলো
এক্স এর লিমিট যদি আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নেই, এই পয়েন্ট কত হবে এক্স এর ভ্যালু? -2 থেকে +2। -2 থেকে +2। আর ওয়াই লিমিট হবে নিচের লাইন থেকে উপরের লাইন, তাই না? তাহলে ওয়াই লিমিট কত হবে? +(4 - x²। তাহলে আমি এখন এক্স এর লিমিট ওয়াই লিমিট বসিয়ে দিই। তাহলে আমি এখন দেখো এক্স এর লিমিট বসাচ্ছি আমি স্যার ওয়াই এর লিমিটটা বুঝলাম না। এই যে এটাকে যদি তুমি স্কোয়ার ভেঙে নিচে নিয়ে আসো, তাহলে এটা লিখতে পারবে না ওয়াই এর পরিবর্তে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এক্স এর লিমিট হচ্ছে -2 থেকে +2, ওয়াই লিমিট হচ্ছে নিচের লাইন। এখন এই দুইটা ফাংশন এখানে, তার মধ্যে নিচেরটা কোনটা হবে বলো? প্লাস না মাইনাস? মাইনাস হবে। -(4 - x²) আর উপরেরটা হবে কি? +(4 - x²) হলো? জি স্যার। ওকে, তাহলে আমি এখন এইটাকে একটু সাজিয়ে লিখি। n1 এর পরিবর্তে আমি লিখি -k, আর ds1 এর পরিবর্তে আমি লিখি dx dy। আমি লিখি dx dy। ওকে, আর আমার এইখানে, আচ্ছা এখানেও ঠিক তাই, এখানেও আমি এটার পরিবর্তে আমি একটু জায়গা নিচ্ছি, আমি লিখি .+k dx dy, এটা লিখলাম। এখন আমি এইটার লিমিটও কিন্তু যেহেতু উপরের আর নিচের সারফেস প্যারালাল, তার মানে এটা আর এটা একই লিমিট হবে। y সমান হবে -(4 - x²) থেকে +(4 - x²), তাই না? জি স্যার। ওকে, এখন আমরা দেখি যে আমার এখন a.k কত হয় সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। a.k কত হয় সেটা আমরা একটু ক্যালকুলেশনটা করতে চাচ্ছি। আমার a কত বলতো? a ভেক্টরটা হচ্ছে আমার কত? 4xi 4xi -2y²j -2y²j +z²k। z²k, এটা হচ্ছে আমার a, তাই না? জি স্যার। ওকে, এখন আমি এর সাথে প্রথম সারফেসের জন্য ডট প্রোডাক্ট নিব -k। ওকে, তাহলে এখানে আমি লিখবো -k। এখন আমাকে বলো দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে? i.k কত হয় বলো তো? j হয়। i.k j i.k 0 0 0 0, তার মানে i.k 0, j.k কত হবে? 0 হবে স্যার। 0, আর k.k কত হবে? -1। -1, তার মানে এটা হচ্ছে -z²। তাহলে a.k হচ্ছে -z²। তাহলে কি আমি এখানে এই .-k এর পরিবর্তে কি আমি লিখতে পারি না -z²? জি স্যার। আচ্ছা, এখন চলে আসে আমি পরের সারফেসে। a.+k কত হবে? স্কয়ার হবে। +z²? জি স্যার। ওকে, a.+k হবে +z²। তাহলে কি আমি এইখানে লিখতে পারি না a.+k সমান +z²? জি স্যার। ওকে, তাহলে আমি লিখে ফেললাম। এইখানে আমার একটু এই দুইটা সারফেসের জন্য আমার একটু অবজারভেশন আছে। আমার এই সারফেসটা প্রথম S1টা যেখানে সেইখানে জেড এর ভ্যালু কত ছিল বলতো প্রথম সারফেসে? 0 হবে স্যার। 0, তাহলে আমি এখানে জেড এর পরিবর্তে 0 বসিয়ে দিই। আর এইখানে জেড এর ভ্যালু কত উপরের সারফেসে? 3 হবে স্যার। 3, তাহলে এখানে আমি 3 বসিয়ে দিই, 3²। ওকে, তাহলে আমার মোটামুটি দুইটা সারফেস হয়ে গেল। তাহলে প্রথমটার জন্য 9, 3², দ্বিতীয়টার জন্য আমার আসলো 0, এটুকু হচ্ছে আমার 0। তাহলে দেখো তুমি, আমি প্রথম যে ইন্টিগ্রেশনটা, এই পার্টটুকু প্রথমটা আমাকে একটু খেয়াল করে দেখতে হবে যে আমি ফাংশন নিচ্ছি xy রেসপেক্টে, xy এর ফাংশন 0,
আমি উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই, লিমিটও আমি পাচ্ছি উইথ রেসপেক্ট এক্স ওয়াই এর সাপেক্ষে, তাই না? সবাই এক্স ওয়াই এর সাথে ইনভলভ, তাই না? জি স্যার। দ্বিতীয়টাও তাই, ফাংশন এক্স ওয়াই, লিমিটও এক্স ওয়াই, আর ইন্টিগ্রেশনও করছি, যোগও করছি উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই। তাহলে দুইটা আমার কমপ্লিট হলো। এখন আসি আমি 3 নম্বর সারফেসে। 3 নম্বর সারফেসের জন্য আমি এটাকে রাখি। এখন আমাকে কি করতে হবে দেখো, 3 নাম্বারটার জন্য আমার কি বের করতে হবে বলো? n3 বের করতে হবে না? জি স্যার। n3 বের করতে হবে। তাহলে n3 এখানে আমার দরকার, a ডট n3 আমার দরকার এটার জন্য। তা আমি ওইটা একটু বের করতে চাই। তা আমি একটু এখানে জায়গা নিচ্ছি। আমি এখন n3টাকে দেখতে চাই। আচ্ছা, n3টা আমরা অনেকভাবেই বের করতে পারি। তার মধ্যে একটা পলিসি শিখিয়েছিলাম যে n বের করার ফর্মুলা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ সারফেস ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। এটা একটা পলিসি ছিল। এখন আমার এই যে বাঁকা সারফেসটা, এই বাঁকা সারফেস S3 এর ইকুয়েশনটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার মানে 4। আমার বাঁকা সারফেসটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4, আর জেড এর মান ছিল 0 থেকে 3 পর্যন্ত। তার মানে এটা হচ্ছে বাঁকা ভাবটা, কিন্তু এটা তো নিচে থেকে আকাশ পরিমাণ উপরে উঠবে। তো আমি বললাম যে না, আকাশ না, জেড এর মান 0 নিচে কাটো, আর জেড এর মান 3 পর্যন্ত কাটো, কারণ এটা তো একটা সার্কেল। তো সার্কেল আমি যদি 3D তে ধরি, তাহলে তো আমি সার্কেলটাকে আকাশ পর্যন্ত নিতে পারি না, নিচের বঙ্গোপসাগরের নিচ পর্যন্ত নিতে পারি না সার্কেলটাকে, 2D সার্কেলকে, হাইট। জি স্যার। আচ্ছা, আমি বললাম যে না, তুমি জেড ইকুয়ালস টু 0 রাখো আর জেড ইকুয়ালস টু 3 রাখো, তাহলে কি হবে? বাঁকা অংশটা এইটুকু থাকলো। তার মানে তুমি একটা A4 সাইজের কাগজকে তুমি বাঁকা করলে, তা বাঁকা করলে সেটা তো ফাইনাইট, কিন্তু A4 সাইজের মানে উপরের অংশটা ইচ্ছা করলে তুমি বাড়াতে পারো। তা আমরা বলছি যে না, এটা ফাইনাইট করো। তাহলে আমার বাঁকা অংশটা, ফাইটা হচ্ছে আমার এখানে কি বাঁকা অংশটা। তার মানে বাঁকা অংশ কে দিচ্ছে? এটা দিচ্ছে। তার মানে আমার ফাইটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4। তাহলে আমার গ্রেডিয়েন্ট অফ ফাই হবে ডেল ফাই বাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো, এটা যদি আমার ফাই হয়, তাহলে ডেল ফাই বাই ডেল এক্স কত হবে বলো? 2x হবে। 2x। আর ডেল ফাই বাই ডেল ওয়াই কত হবে? 2y। 2y। আর ডেল ফাই বাই ডেল জেড 0। তাহলে আমি এইখানে এটার পরিবর্তে কি পেলাম? 2xi প্লাস 2yj। জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমি এটা পেয়ে গেলাম। এখন উপরে যে ভেক্টরটা পাচ্ছি, এই ভেক্টরটা আসলে কি? এই ভেক্টরটা আসলে সারফেসের যে কোনো বিন্দুতে পারপেন্ডিকুলার ভেক্টর, মানে সারফেসের উপরে পারপেন্ডিকুলার ভেক্টর, যে কোনো বিন্দুতে পারপেন্ডিকুলার ভেক্টর। ওকে, তাহলে তার ম্যাগনিটিউড কি হবে? নিশ্চয়ই 2x হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার হবে এই ভেক্টরের ম্যাগনিটিউড। জি স্যার। ওকে, তাহলে আমি পাচ্ছি দ্যাট ইজ ইকুয়ালস টু 2 কমন নিয়ে নেই, xi প্লাস yj, সরি xi plus yj divided by square root of 4 into x square plus y square. এখন আমাকে বলো x square plus y square এর ভ্যালু কত ছিল? 4 স্যার। 4। তাহলে আমি এখানে 4 দিয়ে দিলাম। তাহলে 4 into 4 কত? 16। 16 এর স্কোয়ার রুট কত? 4। আচ্ছা, তাহলে আমি অল টুগেদার এখানে পেলাম 4। এখন 4 কে কেটে দিলাম 2 দিয়ে। ওকে, তাহলে আমার n3 কত হলো বাঁকা সারফেসের? n3 হলো আমার
এন সি হলো আমার এক্স আই প্লাস ওয়াই জে ডিভাইডেড বাই 2 হলো। জি স্যার। ওকে, তাহলে আমি এন সি পেয়ে গেলাম, এন সি পেয়ে গেলাম, এন সি আমি পেয়ে গেলাম। এখন এই এ ডট এন সি আমার দরকার, তাই না? তাহলে আমি কি করব, এইখানে যে এন সি তার জায়গায় আমি কি বসাবো, এক্স আই প্লাস ওয়াই জে ডিভাইডেড বাই 2 বসালাম। তাহলে আমার এ ডট এন সি কত হয় দেখি, হাফ কমন নিলাম, তাহলে 4x² মাইনাস 2y³ তাই হবে না? জি স্যার। ওকে, তাহলে আমি এইখানে এইটার পরিবর্তে এটা বসিয়ে দেই। তাহলে আমার এ ডট এন সির পরিবর্তে আমি বসিয়ে দেই 4x² মাইনাস y³ ইন্টু ds3। তাহলে আমার একটু আগালাম। এখন আমার দরকার কি, nc দরকার, ds3 দরকার। ওকে, তো ds3 ডেফিনেশন কি ছিল, ds3 ডেফিনেশন ছিল আমার ds এর ডেফিনেশন ছিল আর ইউ ক্রস আর ভি ম্যাগনিটিউড ইন্টু ডিইউ ডিভি। ওকে, তা আমার এখানে আমার দেখো যে আমি যে ভেক্টর ফাংশনটা আমার আসছে সেখানে আমার, তুমি একটু খেয়াল করে দেখো যে ডিইউ ডি3 আমরা এভাবেও বের করতে পারি, অথবা আমরা একটু অন্যভাবে এলিমেন্টারি সারফেসটা বের করি। তুমি দেখো এই টিনের কৌটার মধ্যে, কোকের ক্যানের মধ্যে তুমি লম্বা দুইটা দাগ দাও, জ্যাড, লম্বা দুইটা ছুরি দিয়ে দাগ দাও, তাহলে লম্বা দাগটা কি হবে, নিশ্চয়ই জ্যাডের অংশ হবে। জি কারণ স্যার। হ্যাঁ, এটুকু হচ্ছে জেড, তাই না, 0 থেকে 3 পর্যন্ত, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তার একটা ছোট অংশ কি হবে, ডিজেড হবে না? জি স্যার। আচ্ছা, এখন তুমি ব্লেড দিয়ে এদিকে দুইটা কাট করো তরমুজের মতো, তাহলে তুমি দেখো যে তুমি এক্স ওয়াই প্লেনের উপরে, কারণ ফ্লোরটা এক্স ওয়াই প্লেনের উপরে তুমি কিন্তু ছোট একটা অংশ নিচ্ছ। তো ছোট একটা অংশ এই এই অ্যাক্সিসের উপরে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, মনে করো ডি থিটা, আর এটা হচ্ছে 2 আর, তাহলে বাঁকা অংশটা কি হবে, 2 ইন্টু ডি থিটা হবে না এই বাঁকা অংশটা? জি স্যার। ওকে, তাহলে তোমার ds3 কত হবে, ds3 হবে 2 ইন্টু ডি থিটা ইন্টু উচ্চতা dz। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমি ds3 পেয়ে গেলাম। তাহলে ds3 এর পরিবর্তে আমি কি লিখবো, 2 ইন্টু ডি থিটা ইন্টু dz লিখলাম। তাহলে আমার এর ভিতরে কি কোথাও থিটা আছে ফাংশনের ভিতরে? না স্যার। নাই। কিন্তু আমার শেপটা দেখতে কিরকম, আমার শেপটা দেখতে সিলিন্ড্রিক্যাল শেপ না? আমার এটা বা সারফেসটা দেখতে কিরকম, সিলিন্ডার না? জি স্যার। সিলিন্ডার হচ্ছে এরকম, জেড হচ্ছে আমার জেড হচ্ছে আমার জেড। ওকে, তাহলে আমি কি পাচ্ছি দেখো, তাহলে এখানে যদি আমি এক্স এর পরিবর্তে 2 cos থিটা বসাই, আর ওয়াই এর পরিবর্তে যদি 2 sin থিটা বসাই, আর জেড এর পরিবর্তে জেড থাকে, তাহলে আমি এইটার পরিবর্তে মানে এই ইন্টিগ্রেশনের পরিবর্তে কি লিখতে পারি দেখো তো, 4 ইন্টু 2 cos থিটা স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 sin থিটা কিউব, তাই না? আর আমার ইয়া কি আসবে দেখো, ইন্টু আমার কি আসবে 2 ডি থিটা 2 ডি থিটা ইন্টু ডিজেড, তাই হবে না? তাহলে এখন বলো থিটার লিমিট কি হবে আর জেড এর লিমিট কি হবে, তুমি বলো, সিলিন্ডারটা দেখে বলো। সেটা তো 0 to 2 পাই আর জেড হবে 0 to 3।
0 to 2 পাই, আর জেড হবে আমার 0 থেকে 3। তাহলে আমি ইন্টিগ্রেট করব থিটা এবং জেড এর রেসপেক্টে, ফাংশনটাও আমার থিটা এবং জেড এর রেসপেক্টে, লিমিটও আমার থিটা এবং জেড এর রেসপেক্টে। বাকিটা পারবে না? বাকিটা তো ইন্টিগ্রেশন নাকি? বাকি ইন্টিগ্রেশনটা এই তিনটা পার্ট কি ইন্টিগ্রেশন না? এই যে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট ইন্টিগ্রেশন না? জি স্যার। ওকে, এটাও একটা ইন্টিগ্রেশন, এটাও একটা ইন্টিগ্রেশন, আর এটাও একটা ইন্টিগ্রেশন। বাকি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সরি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন তোমার বইতে করে দেওয়া আছে, যেহেতু এটা এক্সাম্পল। বাকিটা তুমি ইন্টিগ্রেশনটা করবে, করার পরে তো তুমি একটা রেজাল্ট পাবে, তিনটার যোগফল পাবে না? হ্যাঁ স্যার পাবো। এটাকে রেখে দিবে হাতে, বা হাতে, যেহেতু লেফট হ্যান্ড সাইড, বা হাতে এটাকে রেখে দিবে। তারপরে তুমি কি করবে? রাইট হ্যান্ড সাইড বের করবে। জি স্যার। ওকে, রাইট হ্যান্ড সাইডে তুমি কি করবে দেখো। রাইট হ্যান্ড সাইডে তুমি কি বের করবে বলো? ভলিউম ইন্টিগ্রেশন না সারফেস ইন্টিগ্রেশন? রাইট হ্যান্ড সাইডে তুমি বের করবে ভলিউম ইন্টিগ্রেশন ফর দ্য ফাংশন ডাইভারজেন্স অফ এ ডিভি ভি, এটা বের করবে। এখন আমরা দেখি ডাইভারজেন্স অফ এ কত আসবে। ডাইভারজেন্স অফ এ হবে আমার ডেল A1 বাই ডেল এক্স প্লাস ডেল A2 বাই ডেল ওয়াই প্লাস ডেল A3 বাই ডেল জেড। তাই হবে না? জি স্যার। এখন আমাকে বলো, এ যদি আমার এটা হয়, তাহলে ডেল A1 হচ্ছে আমার এটা, তাহলে ডেল A1 বাই ডেল এক্স কত হবে বলো? হবে স্যার। 4। তাহলে আমার এখানে হবে আমার এটার পরিবর্তে 4, ডেল A2 বাই ডেল ওয়াই -4y তাহলে -4y, আর ডেল A3 বাই ডেল জেড +2z। +2z। তাহলে আমার এইখানে এটার পরিবর্তে আমার কি লিখবো? এটার পরিবর্তে লিখবো 4 - 4y + 2z ইন্টু ডিভি। ওকে, এটা লিখলাম। এখন আমার কি কাজ? আমার এখন ইন্টিগ্রেশন করার কাজ। আচ্ছা, তাহলে এই দিস ইজ ইকুয়ালস টু, আমি এখন ডিভি মানে হচ্ছে রুবিস কিউব, দেখছো? জি স্যার। রুবিস কিউব, ডিভি মানে হচ্ছে আমার এটা, আর এখানে আমার ফাংশনটা হবে 4 - 4y + 2z। এখন আমার লিমিট নিতে হবে x y z। তা আমি তো আগেই বলেছি, একটা লিমিট নেব আমি পয়েন্ট থেকে পয়েন্ট, আরেকটা লিমিট নেব আমি লাইন থেকে লাইন, আরেকটা লিমিট নেব আমি প্লেন টু প্লেন। এখন দেখো, এই সিলিন্ডারের ফ্লোরটা এটা না, ফ্লোরটা জি স্যার। এটা কি 2 ডাইমেনশনাল না? জি স্যার। এর ইকুয়েশন কি? তাহলে বলো আগের মতো, তাহলে এখন বলে ফেলো এক্স এর লিমিট -2 থেকে 2 +2, হবে। আর ওয়াই লিমিট -√4 - x² থেকে +√4 - x²। এটা হচ্ছে লাইন টু লাইন। আর জেডটা কি? এই ফ্লোর থেকে উপরের ফ্লোর, মানে প্লেন টু প্লেন। তো নিচের ফ্লোরের ইকুয়েশন কি বলো? জেড ইকুয়ালস টু 0। আর উপরের ফ্লোরের ইকুয়েশন কি? তাই না? নিচেরটা কি এক্স ওয়াই প্লেন না, ফ্লোরটা? কি বলো?
ওকে, তা বাকিটা এখন বলো আমাকে কার রেসপেক্টে আগে ইন্টিগ্রেট করবে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, রিয়াজ আহমেদ, বলো। जी सर। কার রেসপেক্টে আগে ইন্টিগ্রেট করবে? লাইন, প্লেন অর পয়েন্ট, কার রেসপেক্টে? सर 9। নো 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 নো, প্লেন যার ডাইমেনশন বেশি তার রেসপেক্টে। আচ্ছা। লাইন, প্লেন, পয়েন্ট কার ডাইমেনশন বেশি? পয়েন্ট, লাইন, প্লেন কার ডাইমেনশন বেশি বলো? প্লেন কত ডাইমেনশন? प्लेन सर 3 डायमेंशन सर। 2 ডাইমেনশন, বোকা। প্লেন হচ্ছে 2 ডাইমেনশন। जी তাহলে सर। প্লেনের রেসপেক্টে আগে ইন্টিগ্রেট করবে, দেন লাইনের রেসপেক্টে ইন্টিগ্রেট করবে, ওকে, দেন পয়েন্টের রেসপেক্টে ইন্টিগ্রেট করবে, ঠিক আছে? তার জি মানে স্যার। ওয়াই রেসপেক্টে দেন এক্স এর রেসপেক্টে। তো বাকিটা তোমার হোমওয়ার্ক এবং এটা বইতে করে দেয়া আছে, ক্যালকুলেশন। পারবে না? जी सर ट्राई করব। ওকে, তাহলে আমরা এখন একটা ভিডিও দেখব, যে যে এতক্ষণ যেটা ইয়া করলাম সেটার ভিডিও দেখব। তো আমাদের দেখো, এখানে একটা ডাইভারজেন্স থিওরাম এক্সাম্পল, প্লাস অ্যাক্রস ইউনিট কিউব। এই যে একটু আগে যে প্রবলেমটা করলাম, যে গল্পটা বললাম, যে আমাদের রুমের ভিতরে বাতাস বাতাস কিভাবে প্রেসার দিচ্ছে, সেটা আমরা এখন একটু দেখব। Flashcards. Vector field spreading. In this video, we're going to see the final major theorem of our vector calculus course, the divergence theorem. So what are we talking about? I'm going to begin with the vector field. This is a three-dimensional vector field. It's got components m, n, and p. And the vector field I've given is a source vector field. Everything seems to be exploding out from the origin. Then the divergence is defined to be the sum of the partial derivative of the first component n with respect to x, second n with respect to y, and p with respect to z. That gives the divergence. Okay, but what is this? Now, we've actually seen divergence before in the two-dimensional case. So there we were talking about, well, the same basic type of field, a source field, but in 2 dimensions. And what we studied was the effect on a tiny little rectangle. If I zoomed very far in, what was the degree to which the field was crossing out across this boundary? That we call the divergence, or sometimes the flux density, and it could be measured by the partial of n with respect to x plus the partial of n with respect to y. If I think of my field, for example, as being a velocity field, and I've got some region, I'm going to be asking the tendency for the field to pour out across this tiny, tiny little path. It didn't even matter where the path was. I happened to previously put it at the sort of origin, but at any spot, you could compute the divergence. For
For example, even at this off-center point, there is a positive divergence because the arrows that are pointing into this little path are shorter than the arrows that are leaving from it. And so a net outflow or positive divergence. Okay, so going back to the three-dimensional case, the idea here now is instead of a little square, I have a little cube. And I'm asking, to what degree is the vector field spreading out across the boundary of this little cube? And as you investigate different points, thus are investigating different little tiny boxes, the divergence may be different at different points along the field. Now, we can actually simplify the expression for divergence in much the same way as we simplified the expression for curl. We have a del operator, which is just the partial with respect to x in the I hat, the partial with respect to y in the j hat, and the partial with respect to z in the k hat. Then, if I take the dot product of this del operator with the field f, then what do I get? Well, precisely the divergence. The partial of n with respect to x, the partial of n with respect to y, and the partial of p with respect to z. This is an operator, which means is it something that takes a function, transforms it to another function. In this case, it takes a vector function, capital F, and spits out the vector function, the divergence of f. Now, let's go back and review Green's theorem in its divergence or flux form. When we previously talked about Stokes' theorem, we saw that Stokes' theorem was a generalization of 1/2 of Green's theorem. Today, in this video, the divergence theorem is going to be the generalization of the other half of Green's theorem. So Green's theorem in its divergence or flux form is all about the flux across a curve. So I'm imagining now I have a bona fide curve, not the small little infinitesimal one. We used to have an actual big curve. It's got a normal vector at any point. And the question is, well, how much is the field spreading out across the boundary of this curve? How much is the field aligned normal to this curve? And so what we have is this comparison between the boundary, in other words, I'm asking the outward flux across this boundary curve. And then what Green's theorem does is it relates this to a double integral over the entire region of the divergence or of the flux density. The basic argument is if I imagine cutting up the big region to a whole bunch of small little pieces, in the interior, there's a ton of cancellation. The idea is if you have two adjacent regions, the flux from the left to the right is just the negative of the flux from the right to the left. And so adding everything up would just make that cancel. So when you get rid of all the interior cancellation of this divergence, what's left is that crossing out the final boundary, which gives us the outward flux. Now, we get to do something new because we have an improved terminology for talking about the divergence. We saw that the gradient of f, we saw that del dot f represented the divergence. So I'm just going to replace that in my formula here. Okay, now it's time finally to upgrade from the two-dimensional situation, where Green's theorem applies, to the three-dimensional situation of the divergence theorem. So what's going on? Let's look at the picture first. In the picture, I have in yellow just a vector field. Living within that vector field is a surface, and I've plotted the surface of a sphere as my example of a closed surface. And then I've also plotted a lot of red vectors. What are those? The red vectors are normal to the surface. You have your surface. This has a whole bunch of normals at every point. And then that whole thing lives within the yellow vector field. Okay, so what happens to the actual formula? Well, the left-hand side still represents the outward flux, but it's a completely different formula than it was before. Previously, it was the outward flux across a curve, but now I'm talking about the outward flux across a surface. So the left-hand side of the divergence theorem is a surface interval. And then the right-hand side also changes. The integrand is actually the same thing. It's just the divergence. Now the divergence would be the sum of three things versus the sum of two things, but still just the divergence. But now the interior of a surface is a volume. And so it is a triple integral with respect to a volume of the divergence. So imagining that I have a domain, the boundary of the domain is going to be a surface. If I add up all through the interior, all through that volume, the tendency for the vector field to disperse at a point, for there to be divergence at a particular point, all in the middle, we get interior cancellation. So then when all of those divergences are added up, everything in the middle canceling, what we're left with is just the portion that can't cancel, the portion along the boundary, which in this case is a surface, and we get the outward flux across that surface.
Now, I need to be clear about what the conditions are for this theorem. So we're talking about a surface, and the surface needs to be nice in the sense of being piecewise smooth, like a sphere or a cube. But in addition, it needs to be both oriented. ওকে, আমি তাহলে গল্পটা একটু সংক্ষেপে তোমাদের ক্লিয়ার করি, যে গল্পটা কি বলছেন উনি। ওকে, তা গল্পটা হচ্ছে যে আমাদের চারিদিকে বাতাস বলি, পানি বলি, তার ডিরেকশন থাকে। যে আমরা যদি বলি যে যে রুমের ভিতরে বাতাসের ভেলোসিটি, অথবা ঝর্ণা, এই যে র্যাঙ্কস ভবনের সাথে ফোয়ারা আছে না, র্যাঙ্কস ভবনের সামনে, শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, র্যাঙ্কস ভবনের সামনে ফোয়ারা, তো এটা সোর্স, তো সোর্স থেকে, ফোয়ারার সোর্স থেকে পানিটা কি হচ্ছে, ছড়ায় পড়ছে না? জি স্যার। এই ছড়িয়ে পড়াটাকে আমরা বলি ডাইভারজেন্স। ডাইভারজেন্স। এখন এই যে ছড়িয়ে পড়ার প্রবণতাটা, এটা কি, যে ভেলোসিটি অফ দা পানি না, পানির ভেলোসিটি, তুমি যদি পানির কলের ভেলোসিটি বাড়াও তাহলে বেশি বেগে যাবে না? এই ছড়িয়ে পড়ার ব্যাপারটা, যে তুমি যদি এই কলের ভেলোসিটি বাড়িয়ে দাও তাহলে বেশি পরিমাণ বের হবে না? জি স্যার। তাহলে এটা হচ্ছে যে ডাইভারজেন্স। তা আমরা এই ডাইভারজেন্স কিভাবে ক্যালকুলেট করি? যে আমি যদি বলি যে হ্যাঁ, আমার পানির এই ফাংশনটা হচ্ছে আমার এম এক্স ওয়াই জেড আই প্লাস এন এক্স ওয়াই জেড জে প্লাস পি এক্স ওয়াই জেড কে, তাহলে এটা হচ্ছে ভেক্টর ফর্মে, যেহেতু 3 ডাইমেনশনাল মডেল, ফোয়ারাটা 3D তে, এবং তার 3টা কম্পোনেন্ট থাকবে আই জে কে, এবং প্রত্যেকটার পাশে স্কেলার ফাংশন আছে। তাহলে আমি যদি বলি যে কি পরিমাণ ছড়িয়ে পড়ছে, তাহলে তুমি এই ডাইভারজেন্সের এই ফর্মুলা দিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবা। এখন এই গল্পেতে কি বলছে? এই গল্পতে বলছে গল্পটাতে আমাকে বলছে যে এটা 2 ডাইমেনশন আমাদের দরকার নাই। আচ্ছা, 2 ডাইমেনশন বলছে যে আমরা আমাদের রুমের ভিতরে বসা, তো রুমের ভিতরে আমার মনে করো যে এটা হচ্ছে আমার রুমটা, এই কিউবিক শেপটা হচ্ছে আমার রুম। এখন ভিতর থেকে বাতাস বাইরের দিকে বের হচ্ছে, ভিতর থেকে বাতাস বাইরের দিকে বের হচ্ছে। তো ভিতর থেকে বাতাস বাইরের দিকে বের হলে তাকে আমরা বলি আউটওয়ার্ড ফ্লাক্স। কত? তাহলে এই যে ভেক্টর ফাংশনটা বাতাসের বেগ, তা আমি যদি এটাকে বলি এফ ভেক্টর ফাংশন, যেটা হচ্ছে বাতাসের বেগ, তাহলে আমার এই আউটওয়ার্ড ফ্লাক্স বের করার ফর্মুলা হবে প্রত্যেকটা সারফেসের জন্য নর্মাল সারফেস ইন্টিগ্রেশন বের করা। তো যেহেতু আমার রুমের 6টা সারফেস আমি একটা প্রবলেমে দেখিয়েছি, আমার এখানে 6টা ইন্টিগ্রেশন করতে হয়। 1 2 3 4 5 6, 6টা সারফেস ইন্টিগ্রেশন করতে হয়। তো 6টা সারফেস ইন্টিগ্রেশন না করে আমি ডাইভারজেন্সের অনুযায়ী, আমি যেহেতু একটা ভলিউম, আমি দেখিয়েছি এই যে ডাইভারজেন্স অফ এফ ডিভি। তো ডাইভারজেন্স অফ ডিভিটা মানে কি? ডাইভারজেন্স অফ এফটা হচ্ছে যে প্রত্যেকটা ছোট আমার রুমে আমি যদি ছোট কিউব চিন্তা করি, তাহলে প্রত্যেকটা ছোট কিউব দিয়ে কি পরিমাণ ডাইভার্স করে সেটাকে যোগ করা। এটা হচ্ছে আমার প্রত্যেকটা ছোট কিউবের জন্য
ডাইভার্স করাটাকে আমি বের করতে পারি প্রত্যেকটা ছোট কিউব। তো এখন কিউব সংখ্যা যদি তোমার রুমের ভিতরে যদি 1 কোটি নাও তাহলে অ্যাকুরেসি বাড়বে। তো এই সবগুলি মিলে সামেশনের পরিবর্তে আমরা ইন্টিগ্রেশনটা করি। তো এটা হচ্ছে আমরা বলেছিলাম বা অঙ্কটা দেখিয়েছিলাম, তাহলে এটা দিয়ে আমরা বের করতে পারি। এখন দেখি যে তাহলে আমাদের এখানে আসি, এটা 2 ডাইমেনশন, এটা দরকার নেই আপাতত। আমরা এখানে যাই। এখন মনে করো যে তুমি সমুদ্রের ভিতরে ছোট্ট একটা বেলুন এরকম তুমি করলে, বেলুন তুমি রাখলে, বেলুনের ভিতর থেকে প্রেসার বের হচ্ছে বা হচ্ছে বা এই পৃথিবীর চারিদিকে কি পরিমাণ ফ্লাক্স হচ্ছে, তাহলে এটাকেও আমরা বলবো আউটওয়ার্ড ফ্লাক্স, বাইরের দিকে চাপ কি পরিমাণ দিচ্ছে। যেহেতু এটা ভেক্টর ফাংশনটা আমার আউটওয়ার্ড ডিরেকশনে, সো ইউনিট নরমাল আমরা বের করব। আউটওয়ার্ড ফ্লাক্স আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য ইউনিট নরমাল বের করে আমি আউটওয়ার্ড ফ্লাক্স বের করতে চাই। তা আউটওয়ার্ড ফ্লাক্স বের করতে গিয়ে এখানে যদিও সারফেস একটা, আমরা ইচ্ছা করলে সারফেস ইন্টিগ্রেশন দিয়েও করতে পারি, অথবা ভলিউমও একটা, আমরা ইচ্ছা করলে ডাইভারজেন্স অফ এফ ডিভি দিয়েও করতে পারি। তাহলে আমরা এটাও দেখলাম। এখন আমরা আসি যে আর কি ধরনের মডেল থাকতে পারে, যে আমরা দেখি ওকে। তাহলে এইখানে যদি আমাদের এই যে মনে করো এটা যদি একটা বেলুন হতো আমার, আর এটাকে যদি তুমি কক্সবাজার গিয়ে বেলুনটাকে যদি তুমি পানির ভিতরে ডোবাতে, তাহলে ভেক্টর ফোর্সটা, পানির চাপটা ইনওয়ার্ড ডিরেকশনে হতো না বেলুনের মধ্যে? পানির চাপটা, হ্যাঁ, তখন আমরা এটাকে বলতাম ইনওয়ার্ড ফ্লাক্স। ওকে। তাহলে আমাদের যখন প্রেসার বাড়ে আমাদের বডির উপরে কি হয়, আউটওয়ার্ড ফ্লাক্স হয় না ইনওয়ার্ড ফ্লাক্স হয়? ভিতরে যখন প্রেসার বাড়ে তখন তোমার চাপটা কি বাইরের দিকে দেয় বডিতে, না ভিতর দিকে দেয়? আর তুমি যখন সাঁতার কাটতে যাও সুইমিং পুলে, তখন পানির চাপটা কি ইনওয়ার্ড ডিরেকশনে হয় ফ্লাক্সটা, না আউটওয়ার্ড ডিরেকশনে হয়? তোমার বডিতে পানির চাপটা কোন দিকে দেয়? তোমার বডির ভিতরে এইভাবে দেয় না পানিটা চাপ? জি স্যার। তাহলে এটাকে কি বলবো? পানির সুইমিং এ গেলে আমরা এটাকে কি ফ্লাক্স বলবো, ইনওয়ার্ড বলবো না আউটওয়ার্ড বলবো? সরি, ইনওয়ার্ড। আর আমাদের বডির ভিতরে যখন প্রেসার বেড়ে যায় 100 200, 100 নিচেরটা দুপুরেটা 160 হয়, তখন আমার বডির মধ্যে ব্লাডের মধ্যে প্রেসারটা আউটওয়ার্ড ডিরেকশনে দেয় না? জি স্যার। ওকে। তাহলে আমরা এই ইনওয়ার্ড ফ্লাক্স আউটওয়ার্ড ফ্লাক্স বের করার জন্য আমরা এই ফর্মুলা অনুযায়ী আমাদের সারফেসটা যদি ইরেগুলার হয়, তাহলে এই যে যেমন তুমি দেখো আমাদের বডিতে সারফেস কতগুলি, কত রকম শেপ না সারফেস, কত রকম শেপ না? তুমি দেখো তো, হাতের সারফেস, মুখের সারফেস, কত রকম শেপ না? কিন্তু ভলিউম কয়টা? একটা স্যার। একটা। সুতরাং আমরা যদি বলি যে হ্যাঁ ইনওয়ার্ড ফ্লাক্সটা বের করো, তাহলে তুমি সারফেস ইন্টিগ্রেশন দিয়ে করতে গেলে তোমার ঝামেলা বেশি হবে না? জি স্যার। কিন্তু ভলিউম ইন্টিগ্রেশনে ঝামেলা কমে যাবে। সো দ্যাট ইজ দ্য স্টোরি অফ গস ডাইভারজেন্স থিওরেম। এখন তোমরা ভিডিওগুলি দেখো, প্র্যাকটিস করো, যেটা আমি লেকচার নোট বা এই ভিডিওটা আপলোড করে দেবো। তারপরে আমরা আবার টিউটোরিয়ালে তোমাদের প্রবলেম আমি ক্লিয়ার করে দেবো।